ল্যান্ডফর্মটা তাহলে আসলে কি? এওলিয়ান ল্যান্ডফর্ম হচ্ছে না বায়ুর কার্যের ফলে সৃষ্ট যে ভূমিরূপ সেটাকেই বলা হচ্ছে এওলিয়ান ল্যান্ডফর্ম। সেটা কিন্তু আমি এখানে দেখিয়েছি, দেখো বায়ুর কার্যের দ্বারা গঠিত ভূমিরূপকে বলা হয়ে থাকে এওলিয়ান ল্যান্ডফর্ম। তাহলে এই যে গুরুত্বপূর্ণ পোর্শনটা সেটা সম্পর্কে আমাদের জানতে হবে, কারণ এটা তোমাদের সিলেবাসের অন্তর্গত। তো তার আগে বলে দিই যে তোমাদের এর আগে কিন্তু যে অংশগুলো রয়েছে অর্থাৎ কিনা কোস্টাল ল্যান্ডফর্ম বা ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম সেই সংক্রান্ত ভিডিও কিন্তু চ্যানেলে আগেই আপলোড হয়ে গেছে, তোমরা নিশ্চয়ই সেটা দেখে থাকবে। ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া যার প্রথম পর্ব হিসেবে কিন্তু সেগুলো বলে দেওয়া হয়েছে। সেখানে সমুদ্র তরঙ্গের ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ, নদীর ক্ষয় এবং সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ সেগুলো যেমন দেখানো হয়েছে, প্রবাল প্রাচীর, উপকূল সেগুলো সম্পর্কে দেখানো হয়েছে। তো আজকে এই ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়ার যে দ্বিতীয় পর্বের ক্লাস, সেখানে কিন্তু তোমাদের যেটা জানাতে চলেছি সেটাই হচ্ছে এই বায়ুর কার্যের ফলে গঠিত যে ভূমিরূপ যেটাকে বলা হচ্ছে এওলিয়ান ল্যান্ডফর্ম, সেই সম্পর্কে বিস্তারিত জানিয়ে দেব। তাছাড়া তোমাদের সিলেবাসের আরও একটা অংশ যেটা রয়েছে এই পোর্শনটা মানে ইউনিট 2-তে, সেটা হচ্ছে কি বিভিন্ন রকম বহির্জাত প্রক্রিয়ার দ্বারা গঠিত ভূমিরূপ, সেটা সম্মিলিত কার্যের ফলে। তো সেটাও কিন্তু আজকের উপস্থাপনায় জানিয়ে দেব। তো তোমরা যারা বর্তমানে উচ্চ মাধ্যমিকের 4র্থ সেমিস্টারের জন্য প্রস্তুতি নিচ্ছ, তোমাদের প্রত্যেককে ভূগোল বিষয়ের একটা নতুন ক্লাসে স্বাগত জানিয়ে চলে এলাম আমি তোমাদেরই এসপি ম্যাম। আজকের উপস্থাপনার বিষয়বস্তু নিশ্চয়ই বুঝে গেছো, তারপরেও বলে দিই ক্লাস 12 4th সেমিস্টার ভূগোল বিষয়ের পার্ট এ অর্থাৎ প্রাকৃতিক ভূগোলের মৌলিক বিষয়ের যে ইউনিট 2 রয়েছে অর্থাৎ ভূমিরূপ প্রক্রিয়া সমূহ যেটাকে বলা হচ্ছে জিওমরফিক প্রসেস, তারই একটা পোর্শন রয়েছে, মানে সেখানে বিভিন্ন রকমের ল্যান্ডফর্ম রয়েছে, তার একটা হচ্ছে কি এওলিয়ান ল্যান্ডফর্ম। সেটা সম্পর্কে এখন তোমাদের জানাতে চলেছি। তো মনোযোগ সহকারে সম্পূর্ণ ক্লাসটা দেখে নাও, বুঝে নাও। অবশ্যই হাতের কাছে খাতা পেন রাখো, কারণ নোট করতে হবে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। দেখো আমাদের পৃথিবীকে মোট যদি আমরা যে 4টে অংশ যদি ভাগ করে নিই, তাহলে আমরা সেখানে কি জানি যে 3 ভাগ রয়েছে জল আর 1 ভাগ রয়েছে স্থল। এই 1 ভাগ যে স্থলভাগ রয়েছে তার যে 1/3 অংশ রয়েছে, সেই 1/3 অংশটাই কিন্তু শুষ্ক জলবায়ু অঞ্চলের অন্তর্গত। তাহলে পৃথিবীর মোট যে ভাগ তার যে 1 ভাগ অংশ স্থলভাগ, সেই স্থলভাগের আবার 1/3 হচ্ছে কি শুষ্ক জলবায়ু অঞ্চলের অন্তর্গত। এইবার শুষ্ক জলবায়ু অঞ্চল মানে বুঝতেই পারছো যে সেখানে বৃষ্টিপাতের পরিমাণ খুব সামান্য বা নেই বললেই চলে। তো এই যে শুষ্ক জলবায়ু অঞ্চলের অন্তর্গত যতটা অংশ বললাম, তার আবার 3/4 অংশ যেটা কিনা শুধুমাত্রই মরুভূমি অঞ্চলের অন্তর্গত, মানে সেখানে একেবারে বৃষ্টিপাত হয় না বললেই চলে। শুধুমাত্র সেই কারণে মানে যেহেতু বৃষ্টিপাতের অপ্রতুলতা রয়েছে, সহজভাবে স্বাভাবিকভাবে বৃষ্টিপাত সংঘটিত হয় না জলের অভাবে, এবং শুষ্ক জলবায়ু অঞ্চলের অন্তর্গত হওয়ার কারণে এই এলাকায় কিন্তু শুধুমাত্র ভূমিরূপ গঠনের ক্ষেত্রে যে বহির্জাত শক্তিটার প্রাধান্য লক্ষ্য করা যায় সেটা কেবল মাত্রই হচ্ছে বায়ু। বায়ুর বিভিন্ন রকম কাজ হতে পারে, সেটা ক্ষয় কাজ হতে পারে, সেটা সঞ্চয় কাজ হতে পারে, বহন কাজ, যে কোনো কার্যের দ্বারাই গঠিত ভূমিরূপটাই কিন্তু এই অঞ্চলে দেখা যায়। তাহলে আমরা যেটা শুরুতেই বলেছিলাম এওলিয়ান ভূমিরূপ, সেটা তাহলে কোথায় দেখতে পাওয়া যাবে? এই শুষ্ক জলবায়ু অঞ্চলে। আর এই শুষ্ক জলবায়ু অঞ্চলটা কতটা অংশ সেটাও তোমাদের বলে দিলাম, কতটা অংশ মরুভূমি এলাকার অন্তর্গত সেটাও বলে দিলাম। আশা করছি এই অংশটুকু বুঝতে পেরেছো। এরপরে আমরা চলে যাব এই যে বায়ুর কাজের প্রাধান্য পাওয়া যায় বলছি, তাহলে বায়ুর কাজগুলো কি কি সেটা একটু জানতে হবে। তবে এই যে কাজের শ্রেণীবিভাগ, বায়ুর কাজের শ্রেণীবিভাগটা বলবো তার আগে আমরা আরেকটু জেনে নেব যে মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্যই লক্ষ্য করা যায় কেন। তার কারণ এই প্রশ্নটা একটা গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন হতে পারে তোমাদের এই পোর্শন থেকে, তাই এটা একটু বুঝে নাও। দেখো মরু অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য কেন দেখা যাবে, কারণ প্রথম যে কারণটা সেটা হচ্ছে এখানে কিন্তু স্বাভাবিক উদ্ভিদ খুব বেশি লক্ষ্য করা যায় না, সুতরাং উন্মুক্ত প্রান্তর থাকে, এবং আমরা জানি উদ্ভিদ তার শেকড়ের সাহায্যে মাটিকে দৃঢ় সংঘবদ্ধভাবে আটকে রাখতে সাহায্য করে। যেহেতু সেই উদ্ভিদের অপ্রতুলতা রয়েছে, সুতরাং সেখানে কি হবে, খুব স্বাভাবিকভাবেই সেটা খুব আলগা অবস্থায় থাকবে। আর উন্মুক্ত প্রান্তর মানে বায়ু খুব সহজেই সেখানে অ্যাক্টিভ হয়ে যাবে এবং তার বিভিন্ন রকম ক্রিয়াকলাপ সেখানে ঘটাবে। তার ফলে বায়ুর কাজের প্রাধান্য এখানে লক্ষ্য করা যাচ্ছে 1 নম্বর। 2 নম্বর যে কারণটা সেটা হচ্ছে কি এখানে প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা বেড়ে যায় দিনের বেলা, খুব বেশি শিলার প্রসারণ ঘটে, আবার ঠিক উল্টো পরিস্থিতি সৃষ্টি হয় রাত্রিবেলা। তখন কি হয়, শিলার সংকোচন ঘটে। এই যে একবার প্রসারণ এবং একবার সংকোচন, এর ফলে যে টানের তৈরি হয় তার ফলে কি হয়, শিলাখণ্ড আলগা হয়ে পড়ে।
তার ফলে বায়ুর আঘাতে খুব সহজেই কিন্তু সেই মরুভূমির যে বালি সেটা এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তরিত হয়ে যেতে পারে এবং সেখানে বায়ুর কাজের প্রাধান্য সহজেই লক্ষ্য করা যেতে পারে। এর পরবর্তী যে কারণে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায় সেটা হচ্ছে কি, যে সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয় সেই বৃষ্টির জলটা খুব সহজেই কি হয়, শোষিত হয়ে যায় এবং সেই জলটা অভ্যন্তরে প্রবেশ করে যায়। এরপর যখন তাপমাত্রা বাড়ে সেই জলটা আবার বাষ্পীভূত হয়ে যায়, এর ফলেও কিন্তু শিলাখণ্ড আলগা হয়ে পড়ে। এই সমস্ত কারণে মরুভূমি অঞ্চলে বায়ুর কাজের প্রাধান্য লক্ষ্য করা যায়। তো এই যে বারবার বায়ুর কাজ বলছি, তাহলে সেই কাজগুলো এবার কি সেটা সম্পর্কে জেনে নিই। তোমরা প্রিভিয়াস ক্লাসে যদিও এটা পড়ে চলে এসেছো, তোমাদের ক্লাস 10-এ এটা ছিল, বায়ুর কাজ ছিল, সেখানে হিমবাহের কাজ ছিল, নদীর কাজ ছিল, তো সেটা সম্পর্কে নিশ্চয়ই তোমাদের ধারণা আছে। তাও আরও একবার বলে দিই, বায়ু মূলত 3 ধরনের কাজ করে, মানে নদী এবং হিমবাহ যেরকম 3 রকম কাজ করে থাকে, বায়ু সেরকম 3টে কাজ করে থাকে। একটা হচ্ছে ক্ষয়, একটা বহন আর একটা অবক্ষেপণ বা সঞ্চয়। এইবার এই যে ক্ষয় কাজ যেটা বলছি, এই ক্ষয়ের কাজেরও কিন্তু আবার প্রকারভেদ রয়েছে। সেখানে কি রয়েছে, সেখানে 1 নম্বর হচ্ছে অবঘর্ষ ক্ষয়, 2 নম্বর হচ্ছে অপসারণজনিত ক্ষয় আর একটা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। এইবার তাহলে এই অবঘর্ষ ক্ষয় যেটা বলছি এটা কাকে বলবো? বায়ু যখন প্রবাহিত হয় তার সঙ্গে সঙ্গে বালির কণা, শিলার খণ্ড এইগুলো কি হয়, প্রবাহিত হতে থাকে এবং তাদের একে অপরের ঘর্ষণের ফলে যখন সংঘর্ষে তারা লিপ্ত হয়ে যায় এবং তার মাধ্যমে যে ক্ষয় কাজটা হয় এটাকেই বলা হচ্ছে অবঘর্ষ ক্ষয়। এবার এই অবঘর্ষ ক্ষয়ের ফলে বিভিন্ন রকম ভূমিরূপ গড়ে ওঠে। তার মধ্যে অতি গুরুত্বপূর্ণ যে ভূমিরূপ সেটা হচ্ছে গৌর। এটার নাম তোমরা শুনেছো, ব্যাঙের ছাতার মতো দেখতে ভূমিরূপ। এটা মানে প্রত্যেকে মাধ্যমিক পরীক্ষা যখন দিয়ে এসেছো এই বৈশিষ্ট্যটা তোমরা জানো, ব্যাঙের ছাতার মতো দেখতে, সেটাই হচ্ছে গৌর। তো বায়ু ক্ষয় কার্যের ফলে মানে অবঘর্ষ ক্ষয়ের ফলে আরও তো বিভিন্ন রকম ভূমিরূপ গড়ে ওঠে। তো সেই এই যে কাজটার কথা বলছি আমরা, অবঘর্ষের কথা বলছি বা ক্ষয় কাজটাই যদি সামগ্রিকভাবে ধরি, তাহলে সেটা কিসের ওপর নির্ভর করবে? 1 নম্বর হচ্ছে বায়ুর গতিবেগটা কীরকম তার উপর নির্ভর করবে। দ্বিতীয় নির্ভর করবে যে কি ধরনের শিলা সেখানে রয়েছে তার উপর নির্ভর করবে। মানে বায়ুর ক্ষয়কার্যের প্রকৃতি এবং পরিমাণ নির্ভর করবে বায়ুর গতিবেগের ওপর এবং তার সেখানকার শিলার প্রকৃতির ওপর। তো এই যে আমরা বললাম একটা ভূমিরূপের কথা গৌর, এছাড়াও তো আরও অনেক ভূমিরূপ এখানে গড়ে ওঠে। সেটা কি কি? সেটা হচ্ছে ভেন্টিফ্যাক্ট, ড্রেইকান্টা, জিউগ্যান, ইয়ারদাং, ইলেট সিড স্যান্ডস, তাছাড়া রয়েছে পেডিমেন্ট। এই যে ভূমিরূপগুলোর কথা বলছি এগুলো সম্পর্কে অধিকাংশগুলোই কিন্তু তোমরা ক্লাস 10-এ পড়ে চলে এসেছো। আর এখানে যখন 12-এর 4th সেমিস্টারের জন্য তোমরা প্রিপারেশন নিচ্ছ, এই পোর্শনটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ পোর্শন। এখান থেকে 5 মার্কের প্রশ্ন আসার সম্ভাবনা রয়েছে। হয়তো তোমাকে প্রশ্নটা এরকম বলে দিল, বায়ুর ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের সচিত্র বিবরণ দাও। তাহলে এইখান থেকে আমি অনেকগুলো ভূমিরূপের নাম বলেছি, তুমি তোমার পছন্দ মতো যে কোনো 3টে বেছে নিয়ে সেটা উত্তর হিসেবে লিখতে পারো। তবে সেগুলোই বেছে নেবে যেটার সাপোর্টে তুমি কিনা ছবি আঁকতে পারবে। যেহেতু 5 মার্কের প্রশ্ন, অবশ্যই ছবির ওপরে জোর দিতে হবে। ভূগোল বিষয় মানেই আমি আগেই বলেছি যে ছবির ওপর কিন্তু জোর দিতে হবে, উদাহরণের ওপর জোর দিতে হবে। তুমি যে ছবিগুলো খুব সহজে আঁকতে পারবে বলে মনে হয় সেই ভূমিরূপগুলো বেছে নেবে। তো এইটা সম্পর্কে ডিটেলস ছবি দেখিয়ে আর আলোচনা করছি না, কারণ এই সম্পর্কে ভিডিও অলরেডি চ্যানেলে রয়েছে। তো সেটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমাদের যাদের যাদের প্রয়োজন হবে অতি অবশ্যই লিঙ্কে ক্লিক করে দেখে নেবে। পোর্শন থেকে আরও একটা গুরুত্বপূর্ণ 3 নম্বরের প্রশ্ন অনেক সময় আসতে পারে, সেটা হচ্ছে ইয়ারদাং আর জিউগেনের মধ্যে পার্থক্য নিরূপণ করো, এটাও আসতে পারে। তো এই হয়ে গেল আমাদের অবঘর্ষ ক্ষয়। এরপরে যেটা আছে সেটা হচ্ছে অপসারণ ক্ষয়। অপসারণ মানে কি? এক জায়গা থেকে অন্য জায়গায় স্থানান্তরিত হয়ে যাওয়া। কার দ্বারা স্থানান্তরিত হবে? শুধুমাত্র যখন আমরা বলছি এখানে বায়ুর কাজের প্রাধান্য দেখা যায়, অবশ্যই শক্তিটা হবে বায়ু। তাহলে বায়ুর প্রবাহের সঙ্গে তার গতি অনুযায়ী বালির কণা যখন এক জায়গা থেকে অপসারিত হয়ে অন্যত্র পৌঁছে যায় তখন সেই প্রক্রিয়াটা মানে সেই যে ক্ষয় প্রক্রিয়াটা এটাকেই বলা হচ্ছে অপসারণ প্রক্রিয়া। তো এই প্রক্রিয়ায় মূলত কি কি ধরনের ভূমিরূপ গড়ে ওঠে? এখানে ব্লো আউট বা ধাঁধ গড়ে ওঠে, প্রায় ভূমি গড়ে ওঠে, ডেজার্ট পেভমেন্ট গড়ে ওঠে, তাছাড়া লবণ হ্রদ গড়ে উঠতে পারে, মরুদ্যান গড়ে উঠতে পারে। এই সবগুলোই কিনা কি হচ্ছে? অপসারণ প্রক্রিয়া। যেহেতু এক জায়গা থেকে বালুকার রাশি বায়ুর গতির সঙ্গে অপসারিত হয়ে যাচ্ছে, যেখান থেকে অপসারণ হচ্ছে এই জায়গাটা কি হচ্ছে? অবনমিত হয়ে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে ভূমিভাগটা। এর ফলে কি হয়? এখানে যখন বৃষ্টির জল এসে জমা হয় সেই অনুযায়ী তার নামকরণ করা হয়ে থাকে। তো সেই ভূমিরূপগুলো তোমাদেরকে বলে দিলাম, এটা হচ্ছে অপসারণের জন্য। এর পরবর্তী যে ক্ষয়টার কথা তোমাদের বলেছি
বলেছিলাম সেটা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। এই ঘর্ষণ ক্ষয়টা আদতে কিছুই নয়, বায়ুর প্রবাহের সঙ্গে যখন এই পাথরের টুকরোগুলো মানে শিলাগুলো যখন প্রবাহিত হতে থাকে তখন তারা নিজেরা মধ্যেই পারস্পরিকভাবে একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হয়ে যায়। ঘর্ষণের ফলে সেই বড় বড় টুকরোগুলো ছোট ছোট কণায় পরিণত হয়ে যায়, এটাকেই বলা হচ্ছে ঘর্ষণ ক্ষয়। তাহলে এতক্ষণ আমরা যেটা জানলাম সেটা হচ্ছে কি হলো না ক্ষয় কাজ হলো, বায়ুর ক্ষয় কাজ হলো। তো আমরা প্রথমেই বলেছি বায়ুর মূলত 3 ধরনের কাজ রয়েছে। ক্ষয় কাজটা সম্পর্কে আমরা জানলাম। এর পরবর্তী যে কাজ সেটা হচ্ছে বহন বা পরিবহন কাজ। তো এই বহন কাজটা তাহলে কি? বায়ু তার গতির সঙ্গে যখন বালুকা রাশিকে এক জায়গা থেকে অন্য জায়গায় পরিবাহিত করে নিয়ে যায় সেটাই হচ্ছে বায়ুর বহন কাজ। এবার এই বায়ুর যে বহন কাজ বলছি এটাও কিন্তু 3 রকমের হয়ে থাকে। একটা হচ্ছে ভাসমান প্রক্রিয়ায়, আরেকটা হচ্ছে লম্ফদান প্রক্রিয়ায়, আরেকটা হচ্ছে গড়ানো প্রক্রিয়ায়। এই ভাসমান প্রক্রিয়াটা কি? বায়ুর গতিবেগ যেমন হবে তার সঙ্গে অতি সূক্ষ্ম বালির কণাগুলো ভেসে বেড়াতে থাকে, মানে ভেসে ভেসে তখন স্থানান্তরিত হয়, এটাকেই বলা হচ্ছে ভাসমান প্রক্রিয়া। এবার লম্ফদান প্রক্রিয়াটা কি? বায়ুর গতিবেগের সঙ্গে এক জায়গাকার বালুকা রাশি মনে হচ্ছে যেন লাফিয়ে লাফিয়ে মানে কিছুটা ওপরে উত্থিত হলো আবার ভূপৃষ্ঠে পতিত হয়ে গেল, এরকম ভাবে যখন অগ্রসর হয় তখন সেটা মনে হয় যেন লাফিয়ে লাফিয়ে অগ্রসর হচ্ছে। তো এই প্রক্রিয়াটাকে বলা হয় থাকে লম্ফদান প্রক্রিয়া। আর গড়ানো প্রক্রিয়াটা হচ্ছে বাতাসের আঘাতের ফলে যখন শিলাখণ্ড বা প্রস্তরখণ্ডই বলি না কেন সেটা যখন গড়িয়ে গড়িয়ে এগোতে থাকে ভূপৃষ্ঠের সঙ্গে সমান্তরালভাবে তখন সেটাকে বলা হয় গড়ানো প্রক্রিয়া। এই হয়ে গেল বহন প্রক্রিয়া। এরপরে যেটা থেকে গেল তাহলে সেটা হচ্ছে অবক্ষেপণ বা সঞ্চয়। বায়ু প্রথমে ক্ষয় করে দিয়েছে, পরিবহন করে নিয়ে গেছে, বা সঞ্চয় কখন করবে? যখন বাতাসের মধ্যে গতি প্রায় স্তব্ধ হয়ে আসবে, যখন তার গতি প্রায় নিঃশেষ হয়ে যাবে, বা তার গতিপথে কোনো যখন বাধা এসে পড়বে তখন কিনা তার সঙ্গে বয়ে নিয়ে ওই সমস্ত অংশকে সে কি করবে? অবক্ষেপ ঘটাবে বা সঞ্চয় ঘটাবে। আর এই সঞ্চয়ের ফলে উল্লেখযোগ্য যে ভূমিরূপগুলো গড়ে উঠবে তার মধ্যে অন্যতম হচ্ছে বালিয়াড়ি। তাছাড়া তোমরা লোয়ের সমভূমির নাম শুনেছ, তাছাড়াও গড়ে উঠবে বালুকা তরঙ্গ। এবার এই যে বালিয়াড়ির কথা বলছি এটা সম্পর্কে তোমাদের কম বেশি ধারণা আছে, কারণ বললাম যে ক্লাস 10-এ তোমরা অলরেডি এটা সম্পর্কে পড়ে চলে এসেছো। সেখানে তোমরা পেয়েছো সিফ বালিয়াড়ি বা অনুদৈর্ঘ্য বালিয়াড়ি পেয়েছো, সেখানে তোমরা আরো পেয়েছো কারখান পেয়েছো। এছাড়াও কিন্তু রয়েছে তির্যক বালিয়াড়ি, গম্বুজ বালিয়াড়ি, টেলব্যাক বালিয়াড়ি, চলমান বালিয়াড়ি বা যেটাকে বলা হয় ধ্রিয়ান, নক্ষত্র বালিয়াড়ি বা স্তূপ বালিয়াড়ি বা পিরামিড বালিয়াড়ি, এরকম বহু রকমের বালিয়াড়ি সম্পর্কে তোমরা জেনে এসেছো। তো এই যে বালিয়াড়িগুলোর কথা বলছি তাহলে মূলত কি হয়? বায়ুর সঞ্চয় কার্যের ফলে এই ধরনের ভূমিরূপ গড়ে ওঠে। বায়ু যখন তার প্রবাহপথে কোনো বাধা পেয়ে যায় বা বায়ুর গতি যখন কমে আসে তখনই কিন্তু এই ধরনের ভূমিরূপ গড়ে তোলে। তো এই সঞ্চয় কার্যের ফলে গড়ে ওঠা ভূমিরূপ যেটা বলছি এটাও কিন্তু 5 মার্কের জন্য একটা অন্যতম গুরুত্বপূর্ণ প্রশ্ন। বিশেষ করে বালিয়াড়িটাও কিন্তু আলাদা করে তোমার 3 নম্বরের প্রশ্ন হিসেবেও থাকতে পারে। তাই এটার অবশ্যই ছবি তোমরা প্র্যাকটিস করবে এবং উত্তরটাও ভালো করে তৈরি করবে। বারখানের ছবিটা অতি অবশ্যই ভালো করে করবে, সিফ বালিয়াড়ির ছবিটা করবে। এই তো গেল আমাদের বালিয়াড়ির কথা যেটা বললাম, কিন্তু একটা বালুকা তরঙ্গ বলেছি, এটা কিভাবে গড়ে ওঠে? ভূমিরূপ যদি তরঙ্গায়িত হয়ে থাকে বা ঢেউ খেলানো হয়ে থাকে, এই রকম যদি ভূমিরূপটাই হয় তাহলে তার সাপোর্টেই তো বায়ুর সঙ্গে সঙ্গে ওই বালির কণাগুলো ভেসে বেড়াচ্ছে, বয়ে যাচ্ছে। তখন সেখানে কিন্তু প্রতিবাদ ঢালে একরকম লক্ষ্য করা যাবে, অনুবাদ ঢালে একরকম লক্ষ্য করা যাবে। কিরকম না, প্রতিবাদ ঢালে বেশি পরিমাণে বালি সঞ্চিত হবে, অনুবাদ ঢালে কম পরিমাণে বালি সঞ্চিত হবে। তার ফলে সেখানটা কিন্তু একটা তরঙ্গের আকার বা ঢেউয়ের মতন আকারযুক্ত ভূমিরূপ গড়ে উঠবে, যেটাকেই বলা হচ্ছে বালুকা তরঙ্গ। আর একটা যেটা বলেছিলাম সেটা হচ্ছে লোয়েস। লোয়েস জিনিসটা কি? লোয়েস হচ্ছে স্থানচ্যুত বস্তু। তো এখানে কি হয় না, এক স্থানের বালুকা রাশি উড়ে গিয়ে বহু দূরে অন্যত্র কোনো অবনমিত অঞ্চলে সঞ্চিত হয়ে সেখানে সমভূমি গঠন করে এবং এই ধরনের সমভূমিকেই বলা হয়ে থাকে লোয়েস সমভূমি। উদাহরণ হিসেবে তোমরা পড়ে চলে এসেছো সেটা হচ্ছে মধ্য এশিয়ার যে গোবি মরুভূমি, সেখান থেকে বালি উড়ে গিয়ে চীনের হুয়াংহো নদীর তীরে সেখানে একটা জায়গায় কি করেছে, সব থেকে বড় সমভূমি গড়ে তুলেছে এই প্রক্রিয়ায়, মানে পৃথিবীর বৃহত্তম লোয়েস সমভূমি। এতক্ষণ ধরে যেটা বুঝে নিলে তোমরা সেটা হচ্ছে বায়ুর ক্ষয়কার্যের ফলে যে ভূমিরূপ গড়ে ওঠে, বহনের ফলে কোন কোন ভূমিরূপ গড়ে ওঠে এবং সঞ্চয়ের ফলে কোন কোন ভূমিরূপ গড়ে ওঠে, সম্পূর্ণটা জেনে নিলে। এরপরে মরু অঞ্চলে শুধুমাত্র বায়ুর কাজের প্রাধান্য দেখা যায়, কিন্তু কিছু
ভূমিরূপ গড়ে ওঠে, যেটা হচ্ছে বায়ু এবং জলধারা তার মিলিত কার্যের ফলে। যে সামান্য পরিমাণ বৃষ্টিপাত হয় তার জন্যও তো ভূমিরূপের ওপর একটা প্রতিক্রিয়া হয়, এফেক্ট পড়ে ভূমির গঠনের ক্ষেত্রে। তো সেই ভূমিরূপগুলো কি? সেই ভূমিরূপগুলোর মধ্যে অন্যতম হচ্ছে পেডিমেন্ট রয়েছে, বাজাদা রয়েছে, ইনসেলবার্জ রয়েছে, প্লায়া হ্রদ রয়েছে। এবার মরু অঞ্চলের মধ্যে যে সামান্য বৃষ্টিপাত যখন হয় তখন পাহাড়ের গা থেকে অনেক জলধারা বয়ে আসতে দেখা যায়, যেগুলোকে কিনা বলা হয়ে থাকে ওয়াদি। আর এই ওয়াদি এগুলো কিন্তু খুব তাড়াতাড়ি শুষ্ক নদী খাতেও পরিণত হয়ে যায়, কারণ এখানে বৃষ্টিপাতটা কি অনিয়মিত, তার ফলে খুব তাড়াতাড়ি আবার প্রচণ্ড উত্তাপে শুকনো হয়ে যায়। তো প্রথম যে গড়ে ওঠা ভূমিরূপটা বললাম জলধারা এবং বায়ুর কাজের মিলিত যে ভূমিরূপ, সেই ভূমিরূপটা হচ্ছে কি না পেডিমেন্ট। দেখো তোমাদের বোঝার সুবিধার জন্য আমি এখানে একটা ছোট্ট ছবি এঁকে, সেখানে খুব সহজ একটা ছবি এঁকে বোঝানোর চেষ্টা করেছি। এই যে অংশটা এটা হচ্ছে পেডিমেন্ট, মানে প্রায় সমতল ভূমিভাগ। পর্বতের খাড়া ঢাল যখন ধীরে ধীরে সমতল হয়ে আসে, মৃদু ঢাল বিশিষ্ট হয়ে যায়, তখন সেটাকেই বলা হচ্ছে পেডিমেন্ট। এছাড়া আমি এই যে জায়গাটা দেখিয়েছি দেখো, এটা হচ্ছে প্লায়া হ্রদ, এটা হচ্ছে বাজাদা। এবার এই জিনিসগুলো কি সেটা একটু বুঝে নাও। তবে তার আগে বলি যে শুষ্কতার যে ক্ষয়চক্র তার একেবারে পরিণত পর্যায়ে যখন কিছু মাত্র এই পেডিমেন্ট সমবেতভাবে মিলিত হয়, তখন তাকে বলা হয়ে থাকে পর্বত পাদদেশীয় সমভূমি। এইবার তাহলে কি হচ্ছে না, পর্বত পাদদেশীয় অঞ্চলে পেডিমেন্টের নিচে, এই যে পেডিমেন্ট এর নিচের অংশে দেখো আমি এই জায়গাটা দেখিয়েছি বাজাদা হিসাবে, তাহলে পর্বত পাদদেশীয় অঞ্চলে পেডিমেন্টের নিচে আবহবিকারগ্রস্ত পদার্থ সমূহ এবং জলধারার কার্যের ফলে ক্ষয়িত যে পদার্থ সেগুলো সঞ্চিত হয়ে যে অবনমিত অঞ্চলটা তৈরি করে, সেটাই কিন্তু হচ্ছে বাজাদা। আর এই প্লায়াটা কি না, পর্বত বেষ্টিত যে অবনমিত অঞ্চল বা ক্ষুদ্র অববাহিকা অঞ্চল, সেখানে জল জমে গিয়ে যখন হ্রদের আকার গঠন করে তখনই সেটাকে বলা হচ্ছে প্লায়া। আর বাষ্পীভবনের ফলে বা খনিজ লবণের যদি আধিক্য ঘটে তখন এই প্লায়াটাকে আবার বলা হয়ে থাকবে লবণ হ্রদ, কারণ তখন ওই হ্রদের জলে লবণতার মাত্রাটা বেড়ে যাবে, তাই তাকে বলা হবে লবণ হ্রদ। আফ্রিকাতে এইগুলোকেই বলা হয় শর্টস, আর মেক্সিকোতে বলা হয়ে থাকে বোলসন। তো আশা করছি এগুলো বোঝা গেছে, পেডিমেন্ট কি জিনিস, বাজাদা কি, প্লায়া কি, এগুলো আশা করছি বোঝা গেছে। এরপরে একটা বলেছিলাম ইনসেলবার্জ। এই ইনসেলবার্জটা কি? ইনসেলবার্জ হচ্ছে ক্ষয় প্রতিরোধকারী শিলা, সেটা বলা যেতে পারে, বা ক্ষয় কার্যের একেবারে শেষে যে টিলার আকারে অবস্থানরত ভূমিভাগ, সেটাকে বলা হয়ে থাকে ইনসেলবার্জ। তাহলে ক্ষয়কার্যের ফলে অবশিষ্ট পাহাড় রূপে দাঁড়িয়ে থাকা যে উচ্চভূমি, সেটাকে বলা হতে পারে ইনসেলবার্জ, বা ক্ষয় প্রতিরোধকারী শিলাস্তূপকে বলা হবে ইনসেলবার্জ। এই ইনসেলবার্জ মূলত শুষ্কতার ক্ষয়চক্রের সৃষ্ট ভূমিরূপ হিসাবে দেখা যেমন যায়, ঠিক তেমনি ভাবে যেখানে স্বাভাবিক ক্ষয়চক্র গড়ে ওঠে সেখানকার একদম শেষ পর্যায়ের যে ভূমিরূপ সেটা হচ্ছে মোনাডনক। আর ইনসেলবার্জের এই যে খাড়া ঢালযুক্ত অবশিষ্ট ভূমিরূপগুলো, সেগুলোকে আবার বলা হয়ে থাকে বোর্নহার্ড। এই হয়ে গেল মরু অঞ্চলে জলধারা এবং বায়ুর কার্যের ফলে গঠিত ভূমিরূপ, সেটাও বলে দিলাম। তাহলে তোমাদের সিলেবাসে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া হিসেবে ছিল কোস্টাল ল্যান্ডফর্ম, যেটা অলরেডি হয়ে গেছে, ফ্লুভিয়াল ল্যান্ডফর্ম সেটাও হয়ে গেছে, এওলিয়ান ল্যান্ডফর্ম সেটাও কিন্তু এখন করিয়ে দিলাম এই পার্ট 2 বা যেটা তোমাদের দ্বিতীয় পর্ব হিসাবে নিয়ে আসা ক্লাসের মধ্যে। তো এরপরে যেটুকুনি তোমাদের জানতে হবে, বাকি যে অংশটুকু থেকে যাচ্ছে সেটা হচ্ছে সমস্ত যে বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা ভূমিরূপের ক্ষেত্রে কীরকম কি পরিবর্তন সাধন হয় সেটা সম্পর্কে এবার জানতে হবে, অর্থাৎ সম্মিলিত কার্য। সেই অংশে যাওয়ার আগে বলি, তুমি যদি চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিটার হয়ে থাকো অতি অবশ্যই এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটাকে অল করে দাও। এই ধরনের গুরুত্বপূর্ণ ক্লাসগুলো পাওয়ার জন্য, সাজেশন ভিডিও পাওয়ার জন্য তোমাকে অতি অবশ্যই চ্যানেলের সঙ্গে থাকতে হবে, নিয়মিত চ্যানেলে চোখ রাখতে হবে। আজকের উপস্থাপনা ভালো লাগলে লাইক করে দাও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও। তো এরপরে তাহলে তোমাদের যে পোর্শনটার কথা বললাম সেটা হচ্ছে সম্মিলিত বহির্জাত শক্তির দ্বারা যে গঠিত ভূমিরূপ। বহির্জাত শক্তিগুলো আগে তুমি জেনে নাও। সম্মিলিত বহির্জাত শক্তি বলতে মানে বাইরের শক্তি, সেটা কি কি হতে পারে? হতে পারে সেটা নদী, হতে পারে সমুদ্র তরঙ্গ, হিমবাহ, বায়ু, হতে পারে ভৌমজল, হতে পারে সেখানে আবহবিকার। এই সমস্ত কিছুই কিন্তু বহির্জাত শক্তির অন্তর্গত। তো যে সমস্ত বহির্জাত শক্তিগুলোর কথা বললাম তাদের যে সম্মিলিত কার্য সেটা মূলত দু ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে অবরোহণ কার্য আর একটা আরোহণ কার্য। আর এই অবরোহণ এবং আরোহণের মিলিত যে রূপ সেটাই হচ্ছে পর্যায়ন। সুতরাং
সমস্ত বহির্জাত শক্তির সম্মিলিত কার্যের যে পদ্ধতি সেটাকে আমরা বলতে পারি পর্যায়ন পদ্ধতি, যেটা দুটো ভাগে বিভক্ত, একটা অবরোহণ আর একটা আরোহণ প্রক্রিয়া। এই যে পর্যায়ন বা গ্রেডেশনের কথা বলছি, এটা সম্পর্ক তোমরা আগে পড়ে চলে এসেছো। তো এই পর্যায়ন বা গ্রেডেশন এর কিন্তু প্রসেস রয়েছে 3 রকমের। প্রথমে যেটা করে সেটা কি করলো, প্রথমেই করবে ক্ষয় কাজ। তাহলে এর প্রথম ধাপ হবে বিয়োজন বা ক্ষয় কাজ। দ্বিতীয় ধাপে যেটা হবে সেটা হচ্ছে এই বিয়োজিত পদার্থ সমূহ বা ক্ষয়িত পদার্থ সমূহগুলোকে অপসারিত করবে বা পরিবাহিত করবে। এবং 3 নম্বর যে পর্যায় হবে, 3 নম্বর যে ধাপ, সেখানে কি হবে, এই পরিবাহিত হয়ে যাওয়া বা অপসারিত হয়ে যাওয়া পদার্থ সমূহের অবক্ষেপ ঘটবে বা সঞ্চয় হবে। তাহলে পর্যায়ন প্রক্রিয়ার যে দুটো ভাগ বললাম, একটা হচ্ছে অবরোহণ আর একটা আরোহণ। এই অবরোহণ প্রক্রিয়ায় মূলত যেটা হয় সেটা হচ্ছে ভূমিরূপের ক্ষয় সাধন হয়ে থাকে, আর আরোহণ প্রক্রিয়ায় যেটা হয় সেটা কি হবে, সঞ্চয় হয়ে থাকবে। তাহলে এই অবরোহণ প্রক্রিয়ায় ভূমিভাগ কি হবে, আস্তে আস্তে তার উচ্চতা হ্রাস প্রাপ্ত হবে, আর আরোহণ প্রক্রিয়ার মাধ্যমে অবনমিত অঞ্চল ধীরে ধীরে উচ্চতা প্রাপ্ত হবে। যদিও এগুলো ক্লাস 10-এ তোমরা সমস্তটাই পড়ে চলে এসেছো, তাও আরও একটু বলে দিই। অবরোহণ প্রক্রিয়ার জন্য তাহলে দায়ী কারা থাকবে, সেটা অবশ্যই দায়ী থাকবে পুঞ্জক্ষয়, আবহ বিকার এবং তারই সঙ্গে সঙ্গে যতগুলো বহির্জাত শক্তি বললাম তাদের সমস্ত ক্ষয় কাজ, এর দ্বারা অবরোহণ প্রক্রিয়া সাধিত হবে। আর আরোহণ প্রক্রিয়ার জন্য কারা দায়ী থাকবে, পুঞ্জক্ষয়ের ফলে যে গঠিত পদার্থ সমূহ সেটা, এবং তার সঙ্গে সঙ্গে যত বহির্জাত শক্তির কথা বললাম তাদের সকলের সঞ্চয় কাজ। আর এই অবরোহণ প্রক্রিয়ার জন্য আরো দায়ী যেটা, সেটা হচ্ছে আবহ বিকার। আবহ বিকার তোমরা জানো যে আবহাওয়াগত বিভিন্ন উপাদান জনিত কারণে শিলা যখন ফেটে যায়, ভেঙে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, কিন্তু স্থানান্তর হয় না, সেখানেই পড়ে থাকে, তখনই সেটাকে কিন্তু বলা হয়ে থাকে আবহ বিকার। সেই কারণেই যেহেতু স্থানান্তর হয় না, তাই আবহ বিকারকে বলা হয়ে থাকে ক্ষয়ীভবনের প্রাথমিক ধাপ। কারণ আবহ বিকারের মাধ্যমে শিলাস্তর যখন অসংলগ্ন হয়ে পড়ে, আলগা হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তবেই কিন্তু সেখানে ক্ষয়ীভবন বা নগ্নীভবন প্রক্রিয়া সাধিত হতে পারে। তাই একে প্রাথমিক ধাপ বলে বলা হয়। আর পুঞ্জ প্রবাহটা তাহলে কি, মাস ওয়াস্টিং, এটা তোমরা আগেই পড়ে চলে এসেছো। সেটা সম্পর্কে জানো যে কোনো রকম শক্তির সাহায্য ছাড়াই শুধুমাত্র মাধ্যাকর্ষণ শক্তির দ্বারা এবং ভূমির ঢাল বরাবর যখন এই সমস্ত পদার্থ, যে টুকরো খণ্ড চূর্ণ বিচূর্ণ পদার্থ যখন নেমে আসে, তখনই সেটাকে কিন্তু বলা হয়ে থাকে পুঞ্জ প্রবাহ। তাহলে এই অবরোহণ এবং আরোহণ প্রক্রিয়া ঠিক কি ঘটনা ঘটছে তার জন্য আমি এখানে একটা ছবি দেখিয়েছি। দেখো, এই যে অঞ্চলটা, এটা ছিল উচ্চভূমি, আর এটা ছিল উপত্যকা অঞ্চল, যেটা অবনমিত অঞ্চল। এইবার সময়ের সঙ্গে সঙ্গে অবরোহণ প্রক্রিয়ায় এই উচ্চভূমি অঞ্চলটা ক্ষয় হবে। তাহলে এখানে ক্ষয় সাধন হলো, এখানে ক্ষয় সাধন হলো, এই জায়গায় ক্ষয় সাধন হলো, হয়ে গিয়ে তার উচ্চতাটা হলো এইটা, এই জায়গায় উচ্চতাটা হয়ে গেল। এইবার এই যে ক্ষয়ে যাওয়া অংশগুলো সেটা কোথায় গেল, এই অবনমিত অংশে এখানে সঞ্চয় হলো। তাহলে এটা ছিল একদম উচ্চভূমির শীর্ষ প্রান্ত এইগুলো, আর এটা ছিল অবনমিত অঞ্চল বা উপত্যকা অঞ্চলের একদম নিম্নদেশ। সেখানে এইটা ক্ষয়প্রাপ্ত হয়ে তার উচ্চতা এখানে হয়ে গেল, আর এর উচ্চতাটা বেড়ে গেল সঞ্চয়ের ফলে। তার মানে এখানে হলো অবরোহণ আর এখানে হলো আরোহণ। এই প্রক্রিয়া ক্রমাগত যখনই ঘটছে তখন এটা আরো বেশি ক্ষয়ে যাবে, এটা আরো বেশি উত্তল হবে, এটা আরো ক্ষয়ে যাবে, এটা আরো বেশি উঠে যাবে। এইভাবে করতে করতে এইরকম একটা সমতলীকরণ হয়ে যাবে। এই হচ্ছে অবরোহণ এবং আরোহণের সম্মিলিত ফল। তাহলে সমস্ত বহির্জাত যে শক্তিগুলো, তাদের সমস্ত ধরনের যে কাজ, ক্ষয়, বহন, সঞ্চয়, সব কিছুর দ্বারা দেখা যাবে একটা ভূমিভাগের মধ্যে সামঞ্জস্য বিধানের প্রচেষ্টা তাদের মধ্যে সবসময় থাকবে। তো এই ছিল আজকের উপস্থাপনা, যেটা তোমাদের জন্য নিয়ে চলে এসেছিলাম আজকের এই দ্বিতীয় পর্বের মধ্যে দিয়ে ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া। এর মধ্যে দিয়ে কিন্তু ইউনিট 2 আমরা শেষ করে ফেললাম। এখানকার একটা গুরুত্বপূর্ণ পার্থক্য তোমাদের বলে দিই, যে অবরোহণ আরোহণ এতক্ষণ বললাম, এখান থেকে কিন্তু এটাও পার্থক্যের আকারে এসে থাকে। তো তোমরা কমেন্টে জানাও ক্লাসটা ঠিক কেমন লাগলো, নেক্সট ক্লাসে তোমরা কি পেতে চাইছো সেটাও কিন্তু কমেন্টে অবশ্যই জানিও।